হ্যালো স্টুডেন্টস, ট্রান্সফরমার 01 বুঝতেই পারছো যে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অন্যতম একটা ফেমাস চ্যাপ্টার ট্রান্সফরমার। ট্রান্সফরমারের উপরে আমরা ট্রান্সফরমার সিরিজে বেশ কিছু ক্লাস পর পর আপলোড করব। তোমাকে যদি ট্রান্সফরমারের সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হয়, ট্রান্সফরমার সম্পর্কে একদম ধারণা স্বচ্ছ তৈরি করতে হয়, তাহলে কিন্তু ধৈর্য ধরে তোমাকে সমস্ত ক্লাসের সাথে থাকতে হবে। তো ট্রান্সফরমার সিরিজে পরপর কিছু ক্লাস আপলোড হবে। আজকে একদম প্রাথমিক ক্লাস, একদম প্রথম ক্লাস ট্রান্সফরমারের উপরে, ট্রান্সফরমার 01। কাজেই আজকের ক্লাসের আমাদের আলোচনাটা কিন্তু সিংহভাগ জুড়ে থাকবে একদম বেসিক কনসেপ্টের উপরে, এবং শুধু তাই নয়, তোমাকে বলে রাখি যে তুমি যদি আজকের ক্লাসের প্রত্যেকটা স্টেটমেন্টকে মন দিয়ে দেখো, প্রত্যেকটা স্টেটমেন্ট তোমার কাছে ক্লিয়ার হয়, কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আগামীতে যে ক্লাসগুলো ট্রান্সফরমারের উপরে আসবে সেখানে বুঝতে তোমার এতটুকু অসুবিধা হবে না। কিন্তু আজকের ক্লাসে যদি কোনো একটা সেন্টেন্স, কোনো একটা স্টেটমেন্ট যদি তুমি মিস করে যাও, যদি লজিক্যালি সেটা তুমি না বোঝো, তাহলে কিন্তু পরে তোমাকে বেগ পেতে হতে পারে। সো ডোন্ট মিস এনি ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট ইন দিস ক্লাস। তোমার প্রয়োজনে প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি ধরে ধরে বোঝো, সময় নাও, কিন্তু একটা সেন্টেন্সকেও মিস করা চলবে না। শুরু করবো ট্রান্সফরমার 01। তো ট্রান্সফরমার তো আমরা দেখবো, ট্রান্সফরমার কি জিনিস, ট্রান্সফরমার কি করে, ট্রান্সফরমার কি কাজে লাগায়। তো আমরা আলোচনাটা শুরু করি একটু বেসিক ইলেকট্রিসিটি থেকে আলোচনাটা শুরু করি। তুমি বুঝতেও পারবে না কখন আমরা ট্রান্সফরমারের মধ্যে ঢুকে যাব। চলো, তো বেসিক ইলেকট্রিসিটি কি বলছে দেখো। কিছু কনসেপ্ট আমি তোমাকে বলবো যেটা হয়তো তুমি ম্যাগনেটিজম চ্যাপ্টারে খুব ভালো করে পড়েছো কিংবা জেনেছো। যদি তোমার সেখানে না জানা থাকে, ম্যাগনেটিজমের চ্যাপ্টারের উপরে সমস্ত ভিডিও আপলোড করা আছে, তুমি একটু সেখান থেকে খুঁজে নিয়ে দেখে নেবে। তো একদম বেসিক কনসেপ্টের কথা যদি বলি, তো মনে করা যাক কোনো একটা কন্ডাক্টর রয়েছে, সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। সাপোজ দ্যাট এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তো কারেন্ট যখন কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হয়, সেই কারেন্ট অল্টারনেটিং কারেন্ট হোক কিংবা ডাইরেক্ট কারেন্ট হোক, ডাজন্ট ম্যাটার, যখনই কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, আমরা কি জানি যে কারেন্ট ফ্লো হলে তার চারপাশ জুড়ে অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর একটা ওভাল ইন শেপ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমরা ডিটারমাইন করি রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে, অথবা এটাকে থাম্ব রুলও বলা হয়। রাইট হ্যান্ড গ্রিপ রুল অথবা থাম্ব রুল কিভাবে না, আমাদেরকে এই রুলে বলা হয়েছে যে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই দিকে তুমি তোমার এই থাম্ব ফিঙ্গারটাকে ইন্ডিকেট করতে হবে। থাম্ব ফিঙ্গারটাকে সেদিকে রেখে মনে মনে তোমাকে এই কন্ডাক্টরটাকে গ্রিপ করতে হবে। দেখো, এখানে গ্রিপটা যদি এভাবে করি, তাহলে কিন্তু থাম্বটা এই দিকে ডাইরেক্ট করছে, কিন্তু কারেন্টের দিকে থাম্বটা রাখতে হবে। কাজেই এই দিকে গ্রিপ করলে কারেন্টের দিকে থাম্ব থাকছে না, তাহলে আমাকে গ্রিপটা এভাবে করলে আমার কিন্তু কারেন্টের দিকে থাম্বটা থাকছে। এবং এই রুলে বলছে যে থাম্বটা যদি কারেন্টের দিকে ডাইরেক্ট করে, তাহলে রিমেইনিং ফিঙ্গার টিপস, বাকি আঙুলের মাথাগুলো যেদিকে ইন্ডিকেট করবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কিন্তু সেই দিকে হবে। তার মানে এই কন্ডাক্টরটা জুড়ে যদি ওই দিকে কারেন্ট ফ্লো হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে? ম্যাগনেটিক ফিল্ডটা যথারীতি কিন্তু এরকম হবে, এদিক থেকে এদিকে। দেখো, তুমি এভাবে ধরো, তাহলে এটা জুড়ে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এরকম হবে। মানে এদিক থেকে যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে ক্লকওয়াইজ, এবং ওই দিক থেকে যদি তুমি দেখো, তাহলে দেখতে পাবে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হবে। বুঝতেই পারছো, এটা তোমার কন্ডাক্টর, কাজেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এরকম হবে, এরকম ম্যাগনেটিক ফিল্ড হবে। তো এর চারপাশ জুড়ে এরকমটা হয়। এটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো হবে, তখন এটা হবে। এটা যদি ডাইরেক্ট কারেন্ট অ্যাপ্লাই করো, তাহলে সারাক্ষণ এভাবেই ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে। আর যদি অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করো, তাহলে একবার ডিউরিং পজিটিভ হাফ সাইকেল এদিকে হবে, ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল যেহেতু কারেন্টের ডাইরেকশন ঘুরে যাবে, তখন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ
রোটেশন হবে। তো এটা ম্যাগনেটিক ফিল্ডের আমরা জানি। আচ্ছা, এটাকেই যদি আমি মনে করি এই কন্ডাক্টরকে একটু সার্কুলার শেপ দিয়ে দাও, সার্কুলার শেপ, সাপোজ দ্যাট এই কন্ডাক্টরটাকে সার্কুলার শেপ দিয়েছো এবং এর মধ্যে যথারীতি তুমি কারেন্ট ফ্লো করাচ্ছ, এই দিক দিয়ে সাপোজ দ্যাট কারেন্ট ফ্লো করাচ্ছ এবং এটা তার রিটার্ন পাথ, এখান দিয়ে রিটার্ন আসছে। সো গোটা কন্ডাক্টর জুড়ে কারেন্টের ডাইরেকশন হবে, গোটা সার্কুলার লুপ জুড়ে, এটাকে লুপ শেপ বলা হয়, গোটা সার্কুলার লুপ জুড়ে কারেন্টের ডাইরেকশন হবে এই ডিরেকশনে। সো এবারে তাহলে এর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, এর যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে তার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে। তো যে কোনো জায়গায় তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যদি ডিটারমাইন করতে চাও, তাহলে তুমি এই জায়গাটা যদি ডিটারমাইন করতে চাও, তাহলে এই জায়গাটাকেই তুমি ধরো এমনি করে। অবশ্যই কারেন্ট যেদিকে ডাইরেক্ট করছে সেদিকে তোমাকে কিন্তু থাম্বটাকে রাখতে হবে। কাজে এখানে যদি তুমি এইভাবে গ্রিপ করো তাহলে দেখতে পাবে যে এই কন্ডাক্ট এইটুকু জায়গায় কিন্তু ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। এখানে যদি আসো তাহলে তোমাকে কিভাবে ধরতে হচ্ছে, এভাবে ধরতে হচ্ছে। দেখো কারেন্টটা তো নিচের দিকে, তাহলে এভাবে ধরতে হচ্ছে। এখানে এভাবে ধরতে হয়েছিল, এখানেও কিন্তু এভাবে ধরতে হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে এখানে যদি তুমি দেখো তাহলে এভাবে ধরতে হচ্ছে, এভাবে ধরতে হচ্ছে। এখানে ধরাটা সহজ হচ্ছে, এভাবে ধরতে হচ্ছে। এখানে ধরতে হলে এভাবে ধরতে হচ্ছে, এখানে ধরতে হলে এভাবে ধরতে হচ্ছে, এভাবে ধরতে হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যেটা হচ্ছে সেটা এই তলে এসে ঢুকছে, এই তলে এসে ঢুকছে, এরও এই তলে এসে ঢুকছে, এই তলে এসে ঢুকছে, এখানেও এই তলে এসে ঢুকছে। মানে এই যে সারফেসটা আমি দেখাচ্ছি এই সারফেসে এসে ঢুকছে। এখান থেকে দেখো ম্যাগনেটিক ফিল্ড এখানে এসে ঢুকছে, মানে ওই ফেস থেকে এই যেটা ব্যাপারটা এই ফেসে এসে যদি ঢোকে তাহলে এই ফেস থেকে বেরোচ্ছে, এই ফেস থেকে বেরিয়ে এসে এই ফেসে ঢুকছে। তো প্রত্যেক জায়গাতে কিন্তু এই ফেসে এসে ঢুকছে, এই ফেসে এসে ঢুকছে। দেখো তুমি তোমার থাম্বটাকে রাখো, এই ফেসে এসে ঢুকছে, এভাবে এসে ঢুকছে। কাজেই এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এই গোটা সারফেসে কিন্তু হচ্ছে ইনওয়ার্ড, মানে ভেতরের দিকে যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে ভেতরের দিকে যাচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে। এখন আমি মনে করি এটা কি আছে, এটা এয়ার। তো এয়ারও কিন্তু একটা মেটেরিয়াল, মাইন্ডেড, এয়ারও কিন্তু একটা মেটেরিয়াল। তো এখানে যখন ম্যাগনেটিক ফিল্ডটা এয়ারের মধ্যে ঢুকছে তাহলে এই যে এয়ারটা ম্যাগনেটাইজ হচ্ছে এটা তাহলে কোন পোল হবে, এই ফেসটা এয়ার। আচ্ছা এয়ার দিয়ে বুঝতে পারছো না, তুমি মনে করো যে এখানে তুমি এয়ারের পরিবর্তে তুমি এই জায়গাটা পুরো সফট আয়রন দিয়ে ভরে দিয়েছো। এই জায়গাটা সফট আয়রন প্লেট একটা, সাপোজ দ্যাট এটা একটা সফট আয়রন প্লেট, সাপোজ সফট আয়রন প্লেট। তাহলে তার এভাবে থাকে এই লুপটা সেই সফট আয়রন প্লেটটাকে, মানে দিস ইজ ইওর সফট আয়রন প্লেট, এরকম শেপের সফট আয়রন প্লেট। এটাকে তুমি কি করেছো, এটা তোমার সফট আয়রন প্লেট, এটাকে তুমি তার দিয়ে এর চারপাশ জুড়ে তার দিয়ে এভাবে নামিয়ে আনছো, এইভাবে। তাহলে কারেন্টটা এভাবে যদি ফ্লো করাও তাহলে কি হবে, কারেন্টটা এই দেখো কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো হচ্ছে, এই ডাইরেকশনে ফ্লো হচ্ছে, এই ডাইরেকশনে ফ্লো হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের দেখো কারেন্টের ডাইরেকশনে তোমার থাম্ব থাকছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ভেতরের দিকে, এখানে ভেতরের দিকে, এখানে ভেতরের দিকে, এখানে ভেতরের দিকে। তো এই জায়গাটায় কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সব ইনওয়ার্ড হচ্ছে। তো ইনওয়ার্ড মানে ক্রস রোটেশন, ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে যাচ্ছে, ক্রস রোটেশন। তো আমি বলছি যে এইটা যদি আয়রন পিস হয়, গোটাটাই আয়রন পিস, এই গোটাটা আয়রন পিস, তাহলে এর তো দুটো ফেস আছে, এই একটা ফেস আর একটা ফেস উল্টো দিকে। মানে সাপোজ দ্যাট এই একটা ফেস আর একটা ফেস উল্টো দিকে। তুমি দেখতে পাচ্ছ এই ফেসটা এখানে এসে ম্যাগনেটিক ফিল্ডটা ঢুকছে, ম্যাগনেটিক ফিল্ডে ঢুকছে। আর তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডটা বেরোচ্ছে কোথা থেকে, এই ফেস থেকে, এই ফেস থেকে বেরিয়ে এই ফেসে এসে ঢুকছে, এই ফেস থেকে বেরিয়ে এই ফেসে এসে ঢুকছে, এই ফেস থেকে বেরিয়ে এয়ারের থ্রু দিয়ে এই ফেসে এসে ঢুকছে। তার মানে এইটা যদি একটা ম্যাগনেট হয়, এ তো ম্যাগনেট হয়ে গেছে, এ তো ম্যাগনেট হয়ে গেছে। তাহলে এর এই পাশ থেকে ফ্লাক্স বেরোচ্ছে এবং এই সারফেসে এসে ঢুকছে। এখন আমাকে বলো যে কোন ম্যাগনেটের ফ্লাক্স এমিট করে কোন পোল থেকে, এটা সাপোজ দ্যাট নর্থ পোল, এটা সাউথ পোল, একটা নির্দিষ্ট ম্যাগনেট।
তার ফ্লাক্সটা এমিট করে কোন পাশ থেকে? দেখো নর্থ থেকে এমিট করে সাউথে এসে এন্টার করে। বোঝো, নর্থ থেকে এমিট করে সাউথে এসে এন্টার করে। আমার বক্তব্য হচ্ছে তাহলে এই যে আয়রন পিসটা ম্যাগনেট হলো, আয়রন পিসটা এটা ম্যাগনেট হলো, সেই আয়রন পিসের এই জায়গাটা কোন পোল হবে? এই ফেসটা কোন পোল হবে? অবভিয়াসলি সাউথ পোল হবে, কারণ এখানে এসে এমিট, এখানে এসে এন্টার করছে, ঢুকছে, এখানে এসে ঢুকছে, আর এমিট করছে তার উল্টো সারফেস থেকে। তাহলে এই আয়রন পিসটা, এটা যদি একটা আয়রন পিস হয়, সার্কুলার আয়রন পিস হয়, তাহলে এই ফেসটা হচ্ছে সাউথ পোল এবং অপোজিট ফেসটা হচ্ছে নর্থ পোল। বোঝো, তাহলে আমি বলছি এইরকম আয়রন পিস, এরকম আয়রন পিস তুমি আরো নাও, আরো নিয়ে তার সঙ্গে এটা একটা আয়রন প্লেট, আরো একটা আয়রন প্লেট, প্রত্যেকেরই এরকম আর একটা নিলাম, সেম সাইজের আর একটা নাও, তাকেও ওইরকম তুমি কারেন্ট ফ্লো করাও, এই দিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে এই কন্ডাক্টরটা দিয়ে। তাহলে এরও কি ঘটনা ঘটবে? এই ফেসটা সাউথ হবে, একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করাচ্ছে, এই ফেসটা সাউথ হবে, এর উল্টো পাশটা নর্থ হবে। এইটাকে কিংবা এইটাকে এর উপর চাপিয়ে দাও, এটাকে এর উপর চাপিয়ে দাও, চাপিয়ে দিয়ে এরও এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এরও এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বোঝো এর উপর যদি এটাকে চাপাই, এর উল্টো পাশ কি আছে? নর্থ আছে। তাহলে এর ফ্রন্ট সাইডটা কি? সাউথ, এখানে সাউথ হলো, এর ব্যাক সাইড নর্থ, সেই নর্থের সাথে এই সাউথ পোল অ্যাটাচ হয়ে গেল, অ্যাটাচ হয়ে গেল। তাহলে এরকম যদি আরেকটা নাও, আরেকটা নাও তুমি, তাহলে এরও এটা সাউথ পোল হবে, পরপর এটাকে তুলে এখানে, ওই দুটোকে তুলে এখানে। তার মানে এটা আস্তে আস্তে মোটা হচ্ছে, এটা আস্তে আস্তে মোটা হচ্ছে। তো মোটা হতে হতে তুমি একটা টার্মিনালে একদম ওপরের দিকটা কি পাবে? সাউথ পাবে, পেছনের দিকটা কি পাবে? নর্থ পাবে। কারণ কারণ কেন? দেখো এই তলটা সাউথ, এই তলটা নর্থ, তাহলে এর উপরে আবার আরেকটা জুড়ছ, তার উপর আবার আরেকটা, তার উপর আবার আরেকটা। তো এই তলটা সাউথ, এই তলটা নর্থ, প্রত্যেকের ক্ষেত্রেই তাই হচ্ছে। এবারে এটাকে পরপর তুমি এই প্লেটগুলোকে যদি এক জায়গায় করো এবং প্রত্যেকেরই কারেন্ট ডিরেকশনটা যদি ওরকমই রাখো, সাপোজ দ্যাট এখানে ক্লকওয়াইজ রাখছি, আমার ভিউ থেকে ক্লকওয়াইজ রাখছি, তাহলে কি হচ্ছে? এই যে যতটাই মোটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মোটা হয়ে, এর একটা সাইড নর্থ হচ্ছে আর একটা সাইড কিন্তু সাউথ হচ্ছে। মানে তুমি যে পাশটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা সাউথ হচ্ছে। দেখো ডাইরেকশনটা তো আমরা থাম্ব রুল দিয়ে ডিটারমাইন করে ফেলতে পারি, ডিপ রুল দিয়ে ডিটারমাইন করে ফেলতে, তাছাড়াও এন্ড রুল দিয়েও ডিটারমাইন করে। এই এন্ড রুলও খুব সোজা, তুমি যে কোনো ভাবে করতে পারো। তো আমার বক্তব্য হচ্ছে এরকম যদি করা যায়, এরকম যদি করা যায়, তাহলে কি হবে? এই আয়রন পিস, এই আয়রন পিস, এই আয়রন পিসকে যখন এক জায়গায় নিয়ে যাবো, সেটা একটা সিঙ্গেল আয়রন পিসও বলা যেতে পারে, সিঙ্গেল আয়রন পিসও বলা যেতে পারে। তো সিঙ্গেল আয়রন পিস এভাবে ব্যবহার করা হয় না, এভাবেই ব্যবহার করা হয়। ল্যামিনেটেড শীটকে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমরা ম্যাগনেট করতে গেলে ল্যামিনেটেড শীটকে করি, যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনে, কারণ সেখানে কিছু লসকে অ্যাভয়েড করার জন্য, এডি কারেন্ট লসকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু ল্যামিনেটেড ইউজ করি এবং পাতলা পাতলা শীটকেই নিই। তো এখন আমার বক্তব্য হচ্ছে, ধরে নেওয়া যাক যে আমি দেখলাম যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং সেই কন্ডাক্টরের যদি একটু সার্কুলার শেপ দেওয়া যায়, তাহলে ধরে নেওয়া যাক যে সার্কুলার শেপটা কেমন? এই একটা টার্ন, এই আর একটা টার্ন, এই আর একটা টার্ন, আর একটা, এভাবে পরপর কি করেছো তুমি? সাপোজ দ্যাট এখান দিয়ে কারেন্টটাকে ফ্লো করিয়েছো। তো কারেন্টটাকে ফ্লো করিয়ে এখান দিয়ে কারেন্টটা একে ছুল, এই তুমি জাস্ট সার্কুলার শেপ দিচ্ছ, আর কিছুই নয়। তাহলে একটু লক্ষ্য করো, সাপোজ তোমার যে কন্ডাক্টরটাকে সার্কুলার শেপ দিলে, জাস্ট সার্কুলার শেপ দিলে, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে কোন ডাইরেকশনে? এখান দিয়ে এই
লক্ষ্য করো একটু, এখান দিয়ে কারেন্টটা রিটার্ন চলে আসছে। তো প্রত্যেকটা লুপকে যদি এই দিক থেকে দেখো, সার্কুলার লুপকে, তাহলে দেখবে যে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে গিয়ে এটা দিয়ে রিটার্ন বেরিয়ে যাচ্ছে। তাহলে এরও কিন্তু সেই যদি তুমি থাম্ব রুল দেখো, এখানে থাম্ব রুল গ্রিপ রুল অ্যাপ্লাই করো, তাহলে এই কারেন্টের ডিরেকশনে যদি তোমার থাম্বটাকে রাখো, তাহলে দেখতে পাবে এইদিকে ম্যাগনেটিক ফ্লাক্সটা ঢুকছে, এইদিকে ম্যাগনেটিক ফ্লাক্সটা ঢুকছে। তাহলে যেদিকে ঢুকবে কোন দিকে ঢুকে, ম্যাগনেটের কোন পোলে ফ্লাক্স এসে এন্টার করে, সাউথ পোলে, নর্থ পোল থেকে এমিট করে। তাহলে এটার যে অ্যাডিটিভ, প্রত্যেকটার ক্ষেত্রে এদিকে ঢুকবে, প্রত্যেকটার ক্ষেত্রে এদিকে ঢুকবে, প্রত্যেকটার ক্ষেত্রে এদিকে ঢুকবে। এর যে ফেস, এই লুপের যে ফেসটা, এই লুপের দুটো ফেস আছে, একটা ফেস এদিকে, একটা ফেস ওইদিকে। তাহলে এই ফেসে এসে ঢুকছে, তাহলে এই ফেসটা সাউথ আর এই ব্যাক ফেসটা নর্থ। আবার এর সাউথ নর্থ, সাউথ পেছনেরটা নর্থ, সাউথ পেছনেরটা নর্থ। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এইখানে ফ্রন্ট ফেসটা সাউথ পাচ্ছ আর এইখানে নর্থ পাচ্ছ। বাকি এখানে কিন্তু নর্থ, এখানে আবার সাউথ, এখানে নর্থ, এখানে আবার সাউথ, এখানে নর্থ, এখানে আবার সাউথ। তো আলটিমেটলি কি হচ্ছে, এই নর্থ সাউথ এদের ইন্টেন্সিটি সমান, সবার মধ্যে দিয়ে সমান কারেন্ট যাচ্ছে, মাইন্ড ইট, এদের ইন্টেন্সিটি সমান, সবার মধ্যে দিয়ে সমান কারেন্ট যাচ্ছে। তাহলে নর্থ সাউথ পেয়ার, নর্থ সাউথ পেয়ার, এরা তো একে অপরের সঙ্গে পেয়ার পেয়ে গেল। নর্থ সাউথ একে অপরের সঙ্গে ডিসিমিলার পোল, একে অপরের অ্যাট্রাকশনে একে অপরের সঙ্গে ফ্লাক্স শেয়ার করে নিতে পারছে। কিন্তু এই ফাইনালি এই টার্মিনালে যে নর্থ পোলটা দাঁড়ালো, বোঝো, টার্মিনালে যে নর্থ পোলটা স্ট্যাবলিশ হয়ে গেল, তার ইমিডিয়েট সাউথ পোল কোথায় নেই। এখানে যে নর্থ পোলটা এসে স্ট্যাবলিশ হলো, তার পাশে নর্থ পোল, সাউথ পোলটা এসে, এখানে যে সাউথ পোলটা স্ট্যাবলিশ হলো, তার ইমিডিয়েট সাইডে নর্থ পোল কোথায় নেই। তো আছে ইমিডিয়েট সাইড, তখন এর এটা, তখন এই নর্থ পোল থেকে ফ্লাক্সটা এমিট করবে, এমিট করে এই সাউথ পোলে এসে এন্টার করবে। বোঝো, এই সাউথ পোলে এসে এন্টার করবে, এই সাউথ পোল থেকে সে আবার এই নর্থ পোলে পৌঁছাবে, এই নর্থ পোল থেকে আবার এই সাউথ পোলে থ্রু দ্য এয়ার কিংবা থ্রু দ্য মেটেরিয়াল, এই নর্থ সাউথ এই ফ্লাক্সটাই কিন্তু এই ফাইনালি আবার এই নর্থে রিচ করবে। সার্কিট কমপ্লিট, ম্যাগনেটিক ফ্লাক্সের সার্কিট কমপ্লিট। নর্থ পোল থেকে ফ্লাক্স বেরোবে, বেরিয়ে কেন বেরোবে, আরে এই নর্থ পোলের পেয়ার কিন্তু এটা। তুমি যদি এটাকে ঘুরিয়ে যোগ করে দাও, তাহলে এই নর্থ পোলের পেয়ার কে হচ্ছে, এর হচ্ছে, বুঝো। তো এই নর্থ পোলের পেয়ার এটা, কাজেই এ এখান থেকে ফ্লাক্সটাকে এমিট করাবে, এমিট করে এখানে এসে এন্টার করবে। সেই ফ্লাক্স এই সাউথ পোল থেকে এই নর্থ পোলে আবার কিন্তু রিটার্ন আসবে। তো সবসময় ফ্লাক্স কি হয়, থ্রু দ্য এয়ার, আউটসাইড অফ দ্য ম্যাগনেট, নর্থ পোল থেকে তো সাউথ পোলে যায়, এবং ইনসাইড অফ দ্য ম্যাগনেট সেই ফ্লাক্সটা কিন্তু সাউথ পোল থেকে আবার নর্থ পোলে রিটার্ন যায়, মাইন্ড ইট। সো এটা একটা ম্যাগনেট হবে, সিম্পলি এটা একটা ম্যাগনেট হবে। তো এত কিছু দেখানোর প্রয়োজন ছিল কি, অবশ্যই ছিল। ব্যাপারটা আমরা বলে দিতে পারতাম যে এখানে দেখো একটা সলিনয়েড নিলাম, সলিনয়েড নিয়ে তার অ্যাক্রসে একটা কারেন্ট পাঠালাম, মানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এ ম্যাগনেট হবে, এর একটা নর্থ পোল হবে, একটা সাউথ পোল হবে। সাপোজ দ্যাট এদিকে সাউথ পোল হবে, এদিকে নর্থ পোল হবে, এটা বলে দিতেই পারতাম। কিন্তু কেন হয় ম্যাগনেট, কিভাবে পোলটা এস্টাবলিশ হয়, সেটা জানার একটু দরকার আছে, তোমার সেটা জানার দরকার আছে, সে কারণে এত কিছু বলতে হলো। তার মানে বোঝা গেল যে আমরা যদি এরকম এই ফর্মকে, কয়েলের এরকম শেপকে বলা হয় সলিনয়েড, এরকম সলিনয়েড শেপে নিই, তাহলে দেখতে পাবো যে এরকম সলিনয়েড শেপে যদি আমরা নিই, তাহলে দেখতে পাবো কি, দেখতে পাবো যে আমরা এখানে একটা ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, সাপোজ দ্যাট দিস ইজ ইওর ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম সাপোজ। তো ডিসি ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব, তখন কি হবে, কারেন্ট ফ্লো হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ। তো এখানে যে ম্যাগনেটটা তৈরি হবে, সেই ম্যাগনেটটা এই মুহূর্তে এর ভেতরে কে আছে, এয়ার আছে, সুতরাং এয়ারটা ম্যাগনেট হবে, তো মনে করো যে এখানে একটা সাউথ পোল হলো, এখানে নর্থ পোল হলো, দেখো ভেতরেও হচ্ছে কিন্তু সাউথ নর্থ,
ঠিক আছে, ফাইনালি এইখানে স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে পোলটা। সো কতটা পরিমাণ ম্যাগনেট হবে, কতটা পরিমাণ ম্যাগনেট হবে সেটা কিন্তু ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে এটাকে যেটা তৈরি হবে ইমিডিয়েটলি সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স ডেভেলপ হবে। যেমন আমরা কারেন্ট তৈরি করি না, আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করি। আমরা ইলেকট্রিসিটিতে কিন্তু কারেন্ট তৈরি করি না, আমরা যতই বলি কারেন্ট জেনারেট হচ্ছে, কারেন্ট জেনারেট হচ্ছে না, আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করি, ঠিক আছে, ইএমএফ জেনারেট করি। সিমিলারলি আমরা ম্যাগনেটিজমে কিন্তু আমরা ফ্লাক্স জেনারেট করি না, আমরা কি জেনারেট করি, আমরা এমএমএফ জেনারেট করি, ম্যাগনেটোমোটিভ ফোর্স জেনারেট করি। তো ইলেকট্রিসিটিতে যেমন দেখেছিলাম যত ইএমএফ বাড়বে, ইএমএফ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে। ম্যাগনেটিজমে যত এমএমএফ বেশি হবে ফ্লাক্স তত বেশি হবে, ফ্লাক্স তত বেশি হবে। ফ্লাক্সটা হচ্ছে ম্যাগনেটিজমের কারেন্ট, ম্যাগনেটিক চ্যাপ্টারের কারেন্ট হচ্ছে ফ্লাক্স। এনিওয়েজ, তো আমরা যেটা জেনারেট করি সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো ম্যাগনেটোমোটিভ ফোর্স বেসিক্যালি ডিপেন্ডস অন অ্যাম্পিয়ার এন্ড টার্ন, যে এখানে কতগুলো টার্ন দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে। আর একটা যেটা হচ্ছে এর মধ্যে দিয়ে কতটা পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। ডেফিনেটলি টার্ন বাড়ালে এমএমএফ বাড়বে, কারেন্টও যদি ফ্লোয়িং কারেন্ট বাড়ানো হয় তাহলেও কিন্তু ম্যাগনেটোমোটিভ ফোর্স বাড়বে। এখন এটা তো গেল আমি একটা সলিনয়েড বানানোর পর সেটা কতটা ম্যাগনেট হবে সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি বলছি এখানে তো এই মুহূর্তে এয়ার কোর আছে, এটা তো বাচ্চা ছেলেও বুঝবে যে এয়ারটাকে ম্যাগনেট করতে গেলে, আচ্ছা এয়ার কি কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল, ভালো ম্যাগনেটিক মেটেরিয়াল? না না, ম্যাগনেটিক মেটেরিয়াল ছোটবেলা থেকে পড়ছি, ম্যাগনেটিক মেটেরিয়াল মানে হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল লাইক আয়রন, স্টিল, কোবাল্ট, নিকেল, এরা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল। তো আমি এয়ারকে নিয়ে এলাম, অবভিয়াসলি এয়ারও ম্যাগনেট হবে কিন্তু খুব লো ইন্টেন্সিটি ম্যাগনেট হবে। তো কতটা পরিমাণ ম্যাগনেট এখানে হবে আমি যদি সেটা এই কি মেটেরিয়াল ইউজ করছি তার উপর ডিপেন্ড করছে নাকি, বোঝো। এখানে একই পরিমাণ কারেন্ট আমি যদি এয়ারের মধ্যে দিয়ে যতটা পরিমাণ কারেন্ট পাঠাচ্ছি, আমি এখানে একটা যদি সফট আয়রন কোর রেখে দিতাম যার উপরে এই ওয়াইন্ডিংটা করা হচ্ছে, যার উপরে, অবশ্যই এটা কিন্তু ইনসুলেটেড ওয়্যার। যদি এখানে সফট আয়রন কোর রাখি তাহলে ইনসুলেটেড না হলে তো সফট আয়রনের সঙ্গে টাচ হয়ে যাবে, ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকা চলবে না, ইনসুলেটেড ওয়্যার। তো আমি বলছি এবারে তাহলে এখানে এই সফট আয়রন পিসটারও বেশি ম্যাগনেট হবে। দেখো টার্নও একই রয়েছে, অ্যাম্পিয়ারও একই ধরো ফ্লো করাচ্ছে যেটা এয়ারে করিয়েছিল, কিন্তু এখানে বেশি ম্যাগনেট তো হবে কারণ এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল মানে খুব ভালো ম্যাগনেটিক মেটেরিয়াল, একে ম্যাগনেট করা যায়। আমরা ম্যাগনেট করার জন্য তো এই জাতীয় মেটেরিয়ালই খোঁজ করি। কাজেই এখানে আমি দেখলাম এয়ার থাকলেও হচ্ছে, বাট আমি ভালো ম্যাগনেট পেতে গেলে এয়ারের জায়গাটা আমি কিন্তু একটা সফট আয়রন কিংবা সিলিকন, স্টিল এই জাতীয় পিসকে ইনসার্ট করে দেবো। তাহলে এবার যে সাউথ এন্ড নর্থটা হচ্ছে তার ইন্টেন্সিটিটা ডেফিনেটলি বাড়বে, অবশ্যই তার ইন্টেন্সিটি বাড়বে। এবারে ইন্টেন্সিটি বাড়লে ইমিডিয়েটলি কি হবে লক্ষ্য করো, কখন ট্রান্সফরমারে চলে যাব তুমি বুঝতেও পারবে না। এনিওয়েজ, তো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো এভাবে স্ট্রেচড রাবারের শেপে, মানে একটা রাবারকে টানলে যেরকম শেপ হয় এভাবে লাইনগুলো যাবে। এবং এই ম্যাগনেটিক ফ্লাক্সের লাইনের যে ক্যারেক্টারিস্টিক সেখানে বলা আছে যে একটা ফ্লাক্স কিন্তু আরেকটা ফ্লাক্সকে কেটে যাবে না, মানে ক্রস করবে না কখনো, ডোন্ট ক্রস, কখনো ক্রস করবে না, এটা ওর ক্যারেক্টারিস্টিক্স। কাজেই এখানে যতই যাক না কেন লক্ষ লক্ষ ফ্লাক্স যদি পাস হয় তার নিজস্ব কিন্তু আলাদা পথ আছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি দেখো এদিকে যেমন গেছে, এদিকে যেমন গেছে এদিকেও যাবে, ওকে এদিকেও যাবে। তুমি বলছো স্যার একদিক দিয়ে যাবে, আর এক দিক দিয়ে কি যাবে না, অবশ্যই যাবে, আমি সেটা দেখাচ্ছি না, এদিক দিয়েও যাবে। তো আমি বলছি এই যে ফ্লাক্স গুলো পাস হচ্ছে, এই ফ্লাক্স গুলো এই সাউথ পোলে এসে আবার এই সাউথ পোল থেকে নর্থ পোলে যাচ্ছে না, বোঝো বোঝো বোঝো, নর্থ পোলে যাচ্ছে না, যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, কারণ ফ্লাক্স সার্কিটটা কমপ্লিট করবে ইনসাইড অফ দ্য ম্যাগনেট, ফ্লাক্স পাসেস ফ্রম সাউথ পোল টু নর্থ পোল, ছোটবেলায় পড়েছিলাম, ওকে। তাহলে এই ফ্লাক্স গুলো যাবার সময়, এভাবে রিটার্ন যাবার সময় দেখো
এরিয়া তো কত বড় হয়েছিল থ্রু দা ইয়ার, এত জায়গা জুড়ে আসছিল, কিন্তু ফ্লাক্স গুলো যখন রিটার্ন চলে যাচ্ছে তখন এইটুকু জায়গার মধ্যে যেতেই যাচ্ছে। সো ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে যখন নর্থ পোল থেকে ফ্লাক্সটা সাউথ পোলে আসছিল কতটা জায়গা জুড়ে, পারলে আরো জায়গা নেবে, পারলে আরো জায়গা নেবে, কত জায়গা জুড়ে ফ্লাক্সটা আসলো। এবার এইটুকু সাউথ পোলে ঢোকার পরে সে কিন্তু এইটুকু জায়গা দিয়েই সমস্ত ফ্লাক্স রিটার্ন চলে যাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা ফ্লাক্সের পাথ আলাদা, প্যারালালি যাচ্ছে। ওকে, তো আমি বলছি যখন সাউথ পোল থেকে নর্থ পোলে যাচ্ছে তখন এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এই প্রত্যেকটা কন্ডাক্টরকে লিংক করছে কি করছে না, বোঝো, লিংক করছে, কাট করছে, লিংক করছে, কাট করছে। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলছে? বলছে যখন কোন কন্ডাক্টর ফ্লাক্স লিংক করবে অথবা ফ্লাক্স কাট করবে তখন সেই কন্ডাক্টরে অথবা সেই টার্নে ইএমএফ জেনারেট হবে। এটা কি বলেছে ফ্যারাডে? দেখো ফ্যারাডে কি বলেছে, যখন কোন কন্ডাক্টর কিংবা কোন টার্ন চেঞ্জেবল ফ্লাক্স লিংক করবে তখন সেই কন্ডাক্টরে কিংবা সেই টার্নে ইএমএফ জেনারেট হবে, এবং উৎপাদিত ইএমএফটা কিসের উপর নির্ভর করবে? যে সে এই চেঞ্জেবল ফ্লাক্সটা যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জের রেটটা কত দ্রুত হচ্ছে তার উপরে। চেঞ্জ যে সাপোজ দ্যাট 0 থেকে ম্যাক্সিমাম যাচ্ছে, 0 থেকে ম্যাক্সিমাম যেতে 5 মিনিট সময় নিয়ে নিল, তার মানে খুব স্লো চলছে, তার মানে পরিবর্তনটা খুব স্লো হচ্ছে। 0 থেকে ম্যাক্সিমাম যেতে 2 মিলি সেকেন্ড নিল, সাপোজ দ্যাট 2 মিলি সেকেন্ড নিল, তার মানে কি ফার্স্ট চেঞ্জটা অনেক ফাস্ট হচ্ছে। তো ফ্যারাডেজ ল বলছে যে whenever changeable flux linking by any conductor or turn an EMF will induced, এবং কতটা ইএমএফ জেনারেট হবে এটা ডিপেন্ড করবে যে ইনডিউসড ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকিং। তো এখানে আমি কি দিয়েছি, ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম। তো ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে একটা স্টেডি কারেন্ট, স্টেডি কারেন্ট যদি হয় তাহলে এই ম্যাগনেটের যে ম্যাগনিটিউডটা, ম্যাগনেটিক যে ইন্টেন্সিটিটা সেটাও স্টেডি হয়ে যাবে, সেটাও একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, বাড়বে কমবে তো না। কাজেই এমএমএফ তখন যেটা তৈরি হবে সেই এমএমএফটাও স্টেডি এমএমএফ জেনারেট হবে। তো আমরা ইলেকট্রিক সার্কিটে দেখেছিলাম যখন ভোল্টেজ স্টেডি হয়, ভোল্টেজ কিংবা ইএমএফ স্টেডি হয় তখন কারেন্টও স্টেডি হবে। ভোল্টেজ কিংবা ইএমএফ এর যখন অল্টারনেটিং ইন নেচার হয় তখন কারেন্টেরও সেই একই অল্টারনেটিং ইন নেচার হয়। এটা আমরা ইলেকট্রিসিটিতে দেখেছি। আমরা ম্যাগনেটিজমে কেন তার থেকে বেরিয়ে আর অন্য পথে হাঁটবো? তো এমএমএফ যদি স্টেডি হয় ফ্লাক্স উইল বি স্টেডি, এটা এমএমএফ, এটা ফ্লাক্স, ফ্লাক্স উইল বি স্টেডি। আর এমএমএফ যদি অল্টারনেটিং বানিয়ে দিতে পারি, এমএমএফ যদি চেঞ্জেবল বানিয়ে দিতে পারি, এমএমএফ যদি চেঞ্জেবল বানিয়ে দিতে পারি তাহলে ফ্লাক্স উইল বি চেঞ্জেবল। কি করে এমএমএফ কে চেঞ্জেবল বানাবো? দেখো এখানে অল্টারনেটিং ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করো, তার মানে ডিসি তে কাজ হলো না। কি কাজ হলো না? ইএমএফ তৈরি হলো না। তো আমি ইএমএফ কেন তৈরি করতে যাচ্ছি? ট্রান্সফরমারে যাবো তো না, আমার তো সেই ট্রান্সফরমারে যেতে হবে। কাজে এখানে তুমি যখন এসি অ্যাপ্লাই করবে তখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন? দেখো এখানে অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করছে তো অল্টারনেটিং কারেন্ট ফ্লো হবে না। তো কারেন্টটা, এই যে কারেন্টটা সেটার নেচার যদি অল্টারনেটিং হয় বাবু, তাহলে এই এমএমএফটা কেন স্টেডি হবে? বুঝো, কারেন্টটা যেখানে, এখানে অল্টারনেটিং কারেন্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে, টার্ন তো কনস্ট্যান্ট, তাহলে এমএমএফ যেটা জেনারেট হবে সেই এমএমএফ উইল বি অল্টারনেটিং, শুড বি অল্টারনেটিং। তাহলে এমএমএফ অল্টারনেটিং হয়ে গেলে এখানে ডেফিনেটলি ফ্লাক্স অল্টারনেটিং হবে, ফ্লাক্স অল্টারনেটিং হবে। দেখো ফ্লাক্স অল্টারনেটিং মানে কি? ফ্লাক্স কখনো 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে আবার 0 থেকে উল্টো দিকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, আবার 0, তার মানে ফ্লাক্স অল্টারনেটিং হচ্ছে। তো অল্টারনেটিং ফ্লাক্স মানে কি? এই যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ফ্লাক্স গুলো যাচ্ছে সেগুলো কি একই রেটে যাচ্ছে যদি এসি দাও? ডেফিনেটলি নট।
তাহলে এই ফ্লাক্স কখনো জিরো ফ্লাক্স নেই, আবার বাড়ছে 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 ভরে গেল, আবার কমতে কমতে জিরো হয়ে গেল। জিরো যাওয়ার পরে এইবারে এই দিকটা নর্থ পোল হয়ে ফ্লাক্স ওই দিক থেকে এইদিকে যাবে। অল্টারনেটিং অ্যাপ্লাই করেছে। ফার্স্ট হাফ সাইকেলে কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছে, সেকেন্ড হাফ সাইকেলে কারেন্ট এই দিক থেকে এইদিকে যাবে। বুঝো? তখন কারেন্টের ডিরেকশন ঘুরে যাবে। এই জায়গাটা সাউথ পোল হয়ে যাবে, এই জায়গাটা নর্থ পোল হয়ে যাবে। কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। আমি যদি থামকে এইদিকে রাখি তাহলে এইদিকে হচ্ছে, থামকে যদি এইদিকে রাখি তাহলে এইদিকে হচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে হচ্ছে না। তো এখানে মুদ্রা কথা অল্টারনেটিং ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে চেঞ্জেবল ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স গুলো যখন এই সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যাচ্ছে, তখন দেখলাম এই কন্ডাক্টর গুলোতে লিংক হচ্ছে। এই কন্ডাক্টরে লিংক হয়ে এখানে ইএমএফ তৈরি হবে। ফ্যারাডেস বলেই রেখেছে, আর ফ্যারাডেসের কথা অমান্য করা যাবে না, করলে ফাঁসি হয়ে যাবে, এদের সবার ফাঁসি হয়ে যাবে, সবার ফাঁসি হয়ে যাবে। সো এখানে ইএমএফ জেনারেট হচ্ছে। এই যে ইএমএফটা জেনারেট হচ্ছে, দেখো এখানে কি ভোল্টেজ অ্যাপ্লাই করেছিল, একটা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছে এসি। এখানে কি তৈরি হচ্ছে, ইএমএফ তৈরি হচ্ছে, ই তৈরি হচ্ছে। তাহলে আমি মনে করলাম যে এই সিস্টেমটা একেবারে লস ফ্রি, একদম লস নেই, একদম লস নেই, কোনো লস নেই, কোনো লস নেই। মানে ভগবানের লস আছে, কিন্তু এই লস নেই। ঠিক আছে? তো কোনো লস নেই, তাহলে কিছু খাচ্ছে না। তো সুতরাং যতটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে, তখন যদি কোনো লস না হয়, তখন এখানে যে ইএমএফটা উৎপন্ন হবে, সেই ইএমএফ ই ইকুয়ালস টু ভি, ইএমএফ ই ইকুয়ালস টু ভি, মাইন্ড ইট। এবং উৎপাদিত ইএমএফ এই অ্যাপ্লাইড ভোল্টেজকে তখন অপোজ করবে। কেন করবে? আরে এ তো লেঞ্জ বলে গেছে না, লেঞ্জ বলে গেছে, মানে ফ্যারাডেস কিছু বলে গেছে, তো লেঞ্জকে কিছু না কিছু বলতে হবে। ওদের সময় খুব প্রতিযোগিতা ছিল, তো লেঞ্জ এ কথা বলে গেছে। কাজেই উৎপাদিত ইএমএফ অ্যাপ্লাইড ভোল্টেজের সমান হবে যদি কিনা এ কোনো লস না করে, লস ফ্রি হয়। নট অনলি দ্যাট, এবং উৎপাদিত ইএমএফটা সবসময় তার কসকে অপোজ করবে। লেঞ্জেস অন্তত তাই বলে, কসকে অপোজ করবে। কসকে অ্যাপ্লাইড ভোল্টেজ, কাজেই একে কিন্তু 180 ডিগ্রি অপোজিটিং ফেজে অপোজ করবে। ভেরি গুড, অ্যানাদার ম্যাটার সেটা। কিন্তু আমি বলছি যদি এটা প্র্যাকটিক্যালি দেখো, তাহলে লস ফ্রি তো হতে পারে না। তো বেসিক্যালি ই ইজ লেস দেন ভি। প্র্যাকটিক্যালি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, কিছু লস হলো, লস হয়ে যেটুকু থাকলো সেইটুকুর জন্য ইএমএফ তৈরি হলো, মাইন্ড। কাজে ই একটু কম হয়, ই ইজ লেস দেন ভি, ভি একটু বড় হয়, ই একটু ছোট হয়। কিন্তু সেটাও প্রশ্ন নয়। এখন মনে হচ্ছে এই যে ইএমএফটা এখানে উৎপন্ন হলো, এই উৎপাদিত ইএমএফটাকে বলা হয় সেলফ ইনডিউসড ইএমএফ। সেলফ ইনডিউসড ইএমএফ, সেলফ ইনডিউসড ইএমএফ, এই ইএমএফটাকে বলা হয় সেলফ ইনডিউসড ইএমএফ। ওকে, ভেরি গুড। আমি বলছি সেলফ ইনডিউসড ইএমএফ করে আমি এই জায়গা দিয়ে যখন এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো পাস হচ্ছে, আমি দেখলাম যে ম্যাগনেটিক চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স পাস হচ্ছে। তো চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি কোনো কন্ডাক্টরে কিংবা কোনো টার্নে যদি লিংক করাতে পারি, তাহলে সেই টার্নেও ভোল্টেজ পাবো, সেই টার্নেও ইএমএফ পাবো। কারণ এখানে তো দেখা গেছে না, ইট ইজ প্রুভড মেনি টাইমস, অনেকবার দেখা গেছে, অন্যান্য মেশিনেও দেখা গেছে, ডিসি জেনারেটরেও দেখা গেছে, ওকে, অল্টারনেটরে দেখা গেছে, সব ক্ষেত্রে দেখা গেছে। তো চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্সটা লিখে রাখবো। তো দেখো এই জায়গাটায় আমি কি করলাম, কয়েকটা কন্ডাক্টরকে এভাবে জাস্ট রেখে দিলাম। আর ভালো লাগছে না, কয়েকটা কন্ডাক্টরকে ওখানে নিয়ে রেখে দিলাম, এখানে ফ্লাক্স যাচ্ছে, একটু দেখি কি হয়। তো দেখি কি হয়, দেখতে গিয়ে দেখলাম যে এই ফ্লাক্স গুলো গিয়ে যে কটা ফ্লাক্স এর এই টার্নগুলোতে লিংক করছে, সেই টার্নে রীতিমতো ইএমএফ তৈরি হচ্ছে। কেন হবে না বাবু? দরকার নেই এর সঙ্গে এর কোনো কানেকশনের, ইলেকট্রিক্যাল কানেকশনের কোনো দরকার নেই। কিন্তু তুমি যে ফ্লাক্স গুলো পাস করাচ্ছ এয়ারের মধ্যে দিয়ে, এয়ারটা তো কারোর বাবার সম্পত্তি না, সেই এয়ারের মধ্যে আমি আমার কয়েলকে ইনসার্ট করতেই পারি। আমি সেটাই করেছি, আমি আমার কয়েলকে এবং কিছু সংখ্যক টার্নকে ইনসার্ট করে দিয়েছি। হ্যাঁ, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না আপাতত, কিন্তু এর মধ্যে ইএমএফ জেনারেট হতে শুরু করবে। দেখো আমি আবার বলছি, এই কয়েল এবং এই কয়েলের মধ্যে কোনো সম্পর্ক নেই। ইলেকট্রিক্যাল কোনো কানেকশন আছে দেখতে পাচ্ছ, ফিজিক্যাল কোনো কানেকশন আছে? নো 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 নো। যদি কানেকশনের কথা বলা হয় যে এদের মধ্যে কেমন কানেকশন, তাহলে বলতে হবে ম্যাগনেটিক কানেকশন রয়েছে। কারণ একই ম্যাগনেটিক ফ্লাক্স এও লিংক করছে, এও লিংক করছে।
বোঝো, এদের মধ্যে যদি কানেকশনের কথা জিজ্ঞেস করা হয় যে এই ওয়াইন্ডিংটা আর এই ওয়াইন্ডিং এর মধ্যে কানেকশনটা কি, তখন তোমাকে বলতে হবে ম্যাগনেটিক কানেকশন আছে। ইলেকট্রিক্যাল নেই, ফিজিক্যাল নেই, হ্যাঁ মেকানিক্যাল নেই, ম্যাগনেটিক কানেকশন আছে। কারণ এই যে ফ্লাক্স লিঙ্ক, এই টার্নগুলো যে ফ্লাক্স লিঙ্ক করছে, এই টার্নগুলো কিন্তু সেই ফ্লাক্স লিঙ্ক করছে, অন্য কোনো ফ্লাক্স নয়। এই যে এই জিনিসটা দেখলাম, এবারে এখানে এখানে রীতিমতো একটা ভোল্টেজ পাও, কি ইএমএফ, যেটা তুমি ভোল্টমিটার দিলে একটা ইএমএফ পাবে, মানে উৎপাদিত ইএমএফ আছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সাপোজ মনে করা যাক যে এগুলো সব আছে, হ্যাঁ এগুলো সব আছে, মনে করা যাক যে এখানে একটা টার্ন রেখেছিলাম, একটা টার্ন, একটা টার্ন, এরকম একটা টার্ন রেখেছিলাম, একটা টার্নে দুটো কন্ডাক্টর রয়েছে এরকম। তো মনে করা যাক যে এই দুটো কন্ডাক্টরে ভোল্টেজ যেটা পেলাম আমি মেপে দেখলাম 2 ভোল্ট পেলাম। ভেরি গুড, 2 ভোল্ট পেলাম। আমি দেখলাম ঠিক আছে বাবা, তো দুটো কন্ডাক্টর রেখেছি 2 ভোল্ট পেলাম। আমি মনে করলাম ঠিক আছে আমি আরেকটা এই জায়গায় কেউ একজন রেখে দিলাম। দেখো পথটাকে ব্যবহার করা হচ্ছে, ফ্লাক্স ওখানে গিয়ে লিংক করে কিন্তু সে সাউথ পোলে পৌঁছবে। ফ্লাক্স কিন্তু ফ্লাক্সের কোনো কিন্তু ধ্বংস নেই, পথে ফ্লাক্স কোথাও মারা যাবে না, ঠিক আছে, কোথাও মাথা ঘুরে পড়ে যাবে না, যে ধাক্কা খেলাম মাথা ঘুরে, না, তাকে সাউথ পোলে ফিরতেই হবে। একবার ফ্লাক্স যদি নর্থ পোল থেকে এমিট করে সেই ফ্লাক্স সাউথ পোলে পৌঁছায়। কাজেই একেও যে লিংক করছে, একেও সে লিংক করছে, এখানেও তাহলে 2 ভোল্ট পাবো। বাহ, রীতিমতো মজা পেয়ে গেলাম। আমি দেখলাম আরো একটা দেবো, ভেরি গুড, আরো একটা দেবো, তো তখন এখানেও 2 ভোল্ট পাবো, 2 ভোল্ট পাবো। আমি দেখলাম আরো একটা দেবো, তো এখানেও 2 ভোল্ট পাবো। আরে যত বেশি রাখতে পারছি কন্ডাক্টরকে অথবা কয়েলকে, তত বেশি কিন্তু ইএমএফ পাওয়া যাচ্ছে। এটা একটা দারুণ মজাদার জিনিস দেখলাম। তাহলে একটা টার্ন রাখলে 1 ভোল্ট পাচ্ছি, একটা কয়েল রাখলে আমি 1 ভোল্ট পাচ্ছি, দুটো কয়েল রাখলে 4 ভোল্ট পাচ্ছি, তিনটা কয়েল রাখলে 6 ভোল্ট পাচ্ছি। তাহলে আমি ব্যাপারটা বুঝে গেলাম যে ব্যাপারটা আর কিছুই নয়, ব্যাপারটা এখানে তাহলে আমি এবারে আমি 100টা কয়েল রেখে দেবো এবং সব কয়েলগুলো বলবো চলো একসাথে থাকি, নিজেরা একসাথে থাকি, 100টা কয়েল রেখে দিলাম। তো যখন এই প্রত্যেকটা কয়েলকে লিংক করছে ফ্লাক্সগুলো লিংক করছে, ফ্লাক্সগুলো লিংক করে এখানে তাহলে 100টায় 200 ভোল্ট পেয়ে গেলাম। বাহ 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 বাহ, ভেরি গুড, 200 ভোল্ট পেয়ে গেলাম। আমি মনে করি যে এখানে আমি 100 ভোল্ট অ্যাপ্লাই করেছিলাম। স্যার এটা কি পসিবল 100 ভোল্ট দিয়ে ওখানে 200 ভোল্ট পাওয়া যেতে পারে? হ্যাঁ 200 ভোল্ট কেন, 400 ভোল্টও পাওয়া যেতে পারে। নেবে তুমি, আরো বাড়াও, আরো ইয়ে বাড়াও। কারণ দেখো এখানে কত তৈরি হবে, অলমোস্ট ইকুয়ালস টু 100 ভোল্ট। সামান্য যদি লসকে বাদ দিই, তাহলে লসটাকে যদি ইগনোর করি তাহলে 100 ভোল্ট। কারণ এখানে টার্ন, এখানে 100 ভোল্ট যদি তৈরি হয়, এখানে যদি প্রত্যেকটা কন্ডাক্টরে এখানে যদি টার্ন প্রত্যেকটা টার্নে যদি 1 ভোল্ট করে তৈরি হয়, 1 ভোল্ট এক একটা টার্নে, তাহলে 100টা টার্নে 100 ভোল্ট তৈরি হবে। দেখো যে ভোল্টেজটা দেবো সেটাই তৈরি হবে। তার জন্য যদি এখানে 50টা থাকে, এখানে যদি 50টা টার্ন থাকে, তাহলে একটা টার্নে কত ভোল্ট? 2 ভোল্ট। এখানে যদি 10টা টার্ন থাকে, তাহলে একটা টার্নে কত ভোল্ট? 10 ভোল্ট। মাইন্ড ইট। সো এখানে যদি তুমি 100 ভোল্ট দাও, তাহলে মনে করা যাক যে এখানে 50টা টার্ন রয়েছে, তাহলে একটা টার্নে 2 ভোল্ট, একটা টার্নে 2 ভোল্ট, 50টা টার্নে 100 ভোল্ট। তুমি যদি বলো যে স্যার এখানে আমি টার্ন বাড়িয়ে দেবো, আরো টার্ন বাড়িয়ে দেবো, তাহলে কি এখানে ভোল্টেজ পাবে? না, প্রাইমারি ভোল্টেজটাই ডিসাইড করবে যে পার টার্ন ভোল্টেজ কত হবে। প্রাইমারি ভোল্টেজ 50 দিলে প্রত্যেক টার্নে তখন 1 ভোল্ট হয়ে যাবে। এবারে প্রত্যেকটা টার্নে যদি 2 ভোল্ট হয়, তাহলে এখানে তুমি কটা টার্ন রেখেছো? 100টা টার্ন রেখেছো, তাহলে এখানে 200 ভোল্ট পাওয়া যেতে পারে কি? অবভিয়াসলি পারে। তুমি এখানে 400টা টার্ন রেখে দাও, একই তো ফিল্ড, একই তো কমন ম্যাগনেটিক ফিল্ড, 400টা টার্ন রেখে দাও। 400টা টার্ন রেখে দিলে এখানে তুমি 400 ভোল্ট পেতে পারো। 200টা টার্ন রেখে দাও, 200টা টার্ন রেখে দিলে তুমি 400 ভোল্ট পেতে পারো। তো ব্যাপারটা এরকম দেখা গেল। এরকম যে দেখলাম, তখন আরো একটা জিনিস দেখলাম যে এটা যদি হয়, তো এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলো তো এইভাবে পাস হচ্ছে, তো এই ভোল্টেজ কতটা তৈরি হবে সেটা টার্নের উপর তো ডিপেন্ড করবে। সেটা আমি আসছি পরে, তো ভোল্টেজের ব্যাপারটা আমি পরে আসছি, আবার পরে এটা আমি বোঝাচ্ছি। তো আমি বলছি যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এভাবে পাস হচ্ছে। একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো তো, যে ম্যাগনেটিক ফ্লাক্স
এভাবে পাস হয়ে যাচ্ছে। তো কয়েলটাকে যে এরিয়াতে রেখেছো সেই এরিয়া দিয়ে যে কটা ম্যাগনেটিক ফ্লাক্স পাস হচ্ছে সেই কটা ম্যাগনেটিক ফ্লাক্স গুলোই কিন্তু এই টার্নে লিংক করছে, মাইন্ড ইট, এই টার্নে লিংক করছে। এই যে ফ্লাক্স গুলো বেরিয়ে যাচ্ছে উইদাউট লিঙ্কিং দা ওয়াইন্ডিং, এই ফ্লাক্স গুলো তো এখানে আমি কাজে লাগাতে পারছি না। অথচ যদি প্রাইমারির কথা বলো, এই কয়েলটার কথা বলো, তাহলে দেখো এর সমস্ত ফ্লাক্স এগুলোকেও লিংক করছে, এগুলোকেও লিংক করছে। তার মানে আমি দেখলাম যে যদি এরকম হয়, ইএমএফ তো তৈরি হচ্ছে। এই জাতীয় ইএমএফ কে কি বলবো? এই জাতীয় ইএমএফ কে, এই যে ইএমএফ তৈরি হলো এটাকে কি সেলফ ইনডিউসড ইএমএফ বলবো? না, সেলফ ইনডিউসড ইএমএফ কাকে বলে? এখানে যেটা হচ্ছে, তাহলে এইখানে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে এই ইএমএফটাকে কি ইএমএফ বলবো? এটাকে বলবো মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ। মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ মানে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বাট এখানে কি হচ্ছে? মিউচুয়াল ইন্ডাকশন। কারণ এই একই ফ্লাক্স দুজনেই নিচ্ছে, একই ফ্লাক্স দুজনেই নিচ্ছে, মিউচুয়াল ফ্লাক্স। তো যে ফ্লাক্সটা দুজনেই নিচ্ছে সেই ফ্লাক্সটাকে বলা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স। এখন আমি বলছি যে এই যত ফ্লাক্স এই ম্যাগনেটটাই তৈরি হচ্ছে, সমস্ত ফ্লাক্স তো এ পাচ্ছে, কারণ সাউথ পোল থেকে নর্থে ফেরার সময় সব ম্যাগনেট দিয়েই ফিরছে, সমস্ত ফ্লাক্স এই টার্ন পাচ্ছে, কিন্তু এই সমস্ত ফ্লাক্স পাচ্ছে না। বোঝো, এই ওয়াইন্ডিংটা সমস্ত ফ্লাক্স কিন্তু পাচ্ছে না। তখন আমাকে এই ফ্লাক্স গুলোকে বলতে হবে যে ফ্লাক্স তুমি এখান দিয়ে কেন যাচ্ছ, ফ্লাক্স তুমি এখান দিয়ে কেন যাচ্ছ? তুমি দেখো এখান দিয়ে যদি যাও তাহলে আমি কিন্তু পাচ্ছি না। তো ফ্লাক্স তুমি এখান দিয়ে যেও না প্লিজ, তুমি প্লিজ সমস্ত ফ্লাক্স এখান দিয়ে যাও, তাহলে এই ওয়াইন্ডিংটা সব ফ্লাক্স পাবে যেমনটা এই পাচ্ছে। তো ফ্লাক্স কি তোমার রিলেটিভ যে তুমি বলবে আর ও তোমার কথা শুনবে? তো তার একটা ব্যবস্থা করতে হবে, বাধ্য করতে হবে ফ্লাক্সকে যে ফ্লাক্স তুমি ওখান দিয়ে যেতে পারবে না, নরমে না হলে গরমে যেতে হবে তোমাকে। তখন তোমাকে কি করতে হবে? দেখো এটা তো এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গাটাকে একটু ভালো করে বোঝো, আমি যদি এই জায়গাটাকে ওকে আরেকবার একটু ভালো করে আঁকি বিষয়টা, তো দেখো আমার কি ছিল, এটা একটা প্রাইমারি বলবো না এক্ষুনি, এই ছিল, এখানে তুমি অ্যাপ্লাই করেছিলে এসি, ওটাকে এরকম দেখিয়েছিলাম, একটু এরকম দেখাচ্ছি, আর কিছুই না। এখানে তুমি অ্যাপ্লাই করেছিলে এসি, ভেরি গুড। তো কি হয়েছিল, এখানটায় তোমার সাউথ পোল হয়েছিল, এখানটায় নর্থ পোল হয়েছিল। তো এখান দিয়ে এভাবে যাচ্ছিল ফ্লাক্স, এভাবে যাচ্ছিল, এদিক দিয়েও যাবে কিন্তু, হ্যাঁ। সো এভাবে যাচ্ছিল। তো তুমি কি করেছিলে, এই জায়গাটায় কয়েল রেখেছিলে, এই জায়গাটায় কয়েল রেখেছিলে, এখানে ইএমএফ পাচ্ছিলে, এখানে যেটা পাচ্ছিলে ইএমএফ সেটাকে E1 বলছি, বিকজ এদিকেও একটা পাওয়া যাবে এদিকেও একটা পাওয়া যাবে, এটাকে 2 বলা হচ্ছে। এদিকেও একটা ইএমএফ পাওয়া যাবে এদিকেও একটা ইএমএফ পাওয়া যাবে, কিন্তু পার্থক্য দেখলাম যে এখানে ফ্লাক্স গুলোকে এই জায়গাটায় কনসেন্ট্রেট করতে পারছি না। আর যদি সব ফ্লাক্সকে ধরতে হয়, এই যে এখান দিয়েও তো যাচ্ছে, এখান দিয়েও তো যাচ্ছে, এখান দিয়েও তো যাচ্ছে, তাহলে সব ফ্লাক্সকে ধরতে হলে গোটা জায়গা জুড়ে ওয়াইন্ডিং, পাগল পাগল লাগছে ব্যাপারটা, গোটা জায়গা জুড়ে ওয়াইন্ডিং করতে হবে। তো সেরকম তো পসিবল নয় না। আমি ওয়াইন্ডিংটা যে দেব, ওয়াইন্ডিংটা একটা এরিয়াতে দেব, এই এরিয়াতে দিলাম, এবং ফ্লাক্সকে বলবো এই জায়গা দিয়েই পাস হও। ফ্লাক্স তুমি যত ফ্লাক্স এই জায়গা দিয়েই পাস হও, যত ফ্লাক্স এই জায়গা দিয়ে পাস হও। ফ্লাক্সকে বললে ফ্লাক্স শুনবে? তখন না বাধ্য করতে হবে কি করে, না এই জায়গা থেকে এই লাইনটাকে বোঝো, এটাকে তোমার বানাতে হবে, এটাকে তোমার বানাতে হবে আয়রন অথবা স্টিল কোর দিয়ে একটা লাইন তৈরি করে দিতে হবে, আয়রন কিংবা স্টিল কোর দিয়ে একটা লাইন তৈরি করে দিতে হবে। জাস্ট এইটুকু জায়গা ম্যাগনেট হচ্ছে, ম্যাগনেট কিন্তু এইটুকু জায়গায় হচ্ছে, মাইন্ড এই জায়গাটা থেকে শুধু আয়রন কিংবা স্টিল দিয়ে একটা লাইন করে দিতে হবে। তখন ফ্লাক্স বাধ্য হবে এখান দিয়ে যেতে। কেন বাধ্য হবে? কেন বাধ্য হবে? সমস্ত ফ্লাক্স এখান দিয়ে যেতেই বাধ্য হবে। সমস্ত বলতে 100% নয়, বাট মোর দ্যান 95% ফ্লাক্স,
মোর দেন 95% ফ্লাক্স কিন্তু এই লাইন দিয়ে যাবে, মাইন্ড ইট। তো এখান দিয়ে কেন যাবে? কারণ এটা হচ্ছে গুড ম্যাগনেটিক মেটেরিয়াল, নাথিং এলস। এটা গুড ম্যাগনেটিক মেটেরিয়াল, বোঝো? তো ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স যেতে পছন্দ করবে, নাকি তোমার এখান দিয়ে ফ্লাক্স যেতে পছন্দ করবে? এই লাইনটা রিলাক্টেন্স অনেক হাই, চৌম্বক বাধা অনেক হাই। মনে করা যাক যে একটা মাঠ দিয়ে বলা হলো 100 জন লোককে বলা হলো যে এই মাঠটা পার করো। তো মাঠের মধ্যে দিয়ে যাওয়ার যদি কোনো রাস্তা না থাকে, তাহলে মাঠের সব জায়গা দিয়ে লোক যাতায়াত করবে। আর যদি ওই মাঠের মধ্যে একটা রাস্তা থাকে, তখন মাঠটাকে পার করতে বললেও তুমি দেখবে সব লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, সব লোক ওই রাস্তা দিয়ে কিন্তু মাঠটাকে পার করছে। তো এখানে তুমি রাস্তা দিয়ে দিয়েছো, এবং যে রাস্তাটা কি রাস্তা? অত্যন্ত ভালো রাস্তা। কিসের জন্য? ফ্লাক্স পাস করার জন্য। কারণ এইটা হচ্ছে হাই পারমিয়েবিলিটি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফ্লাক্স এর মধ্যে দিয়ে গড়গড়িয়ে যাবে, মনের আনন্দে যাবে, বাজনা বাজাতে বাজাতে চলে যাবে এর মধ্যে দিয়ে। কিন্তু এখান দিয়ে এটা তো অনেক রিলাক্টেন্স হয়। তাহলে আগে কেন যাচ্ছিল? আগে কেন যাচ্ছিল না? আগে কি করবে? যাওয়ার তো এরকম কোনো রাস্তা ছিল না। যখন যখন রাস্তাঘাট তৈরি হয়নি পৃথিবীতে, তখন কি মানুষ হাঁটতো না? যখন রাস্তাঘাট তৈরি হয়েছে তখন কি মানুষ বন জঙ্গল দিয়ে হাঁটে? আর হাঁটে না, রাস্তাঘাট দিয়ে হাঁটে। তো এখন রাস্তা তৈরি হয়েছে, এখন কেন ফ্লাক্স এখান দিয়ে যাবে? ফ্লাক্স কি রাস্তা বোঝে? এটা পরিষ্কার রাস্তা। ফ্লাক্স কি সেটা বোঝে না। ফ্লাক্স পরিষ্কার ক্লিন অত বোঝে না। আমার যাওয়ার জন্য কোন রাস্তাটা হেলদি, ফ্লাক্স তার মধ্যে দিয়ে যাবে যে যেটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হবে, যার পারমিয়েবিলিটি হাই হবে। সো এখান দিয়ে ফ্লাক্স যাবে। দেখো, লক্ষ্য করো, সমস্ত ফ্লাক্সকে অলমোস্ট 95% এন্ড মোর 95% এন্ড মোর ফ্লাক্সকে আমি কিন্তু এই লাইনে কনসেন্ট্রেট করতে পারলাম। এবার এই যে সিলিকন স্টিল কিংবা সফট আয়রন, এটাকে বলা হয় কোর। এই গোটাটাকে তখন বলা হবে কোর। এটাও সিলিকন স্টিল বা সফট আয়রন, একই ম্যাটেরিয়াল। এটা যদি সফট আয়রন ইউজ করো তো এটাও সফট আয়রন, এটা যদি সিলিকন স্টিল ব্যবহার করো তো এটাও সিলিকন স্টিল। তখন এই জায়গাটাই বোঝো, তখন এই জায়গাটাই তুমি এই ওয়াইন্ডিংটাকে প্লেস করে দিলে। কিছুই নয়, তুমি বাধ্য করেছো ওটাকে। তখন এখানে ইএমএফ তৈরি হবে কি? হবে। এখানে যে ইএমএফটা তৈরি হচ্ছে E2, এখানে যে ইএমএফ তৈরি হচ্ছে E2। আমি কি এখন ট্রান্সফরমারের কথা বলেছি? এখনো কি ট্রান্সফরমার পড়িয়েছি? সবটাই ট্রান্সফরমার পড়াচ্ছি। এই যে সেকেন্ডারিতে ইএমএফ তৈরি হলো, এটাই ট্রান্সফরমার। এই ওয়াইন্ডিংটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিতে এটা এই যে ওয়াইন্ডিং এ সাপ্লাই দিচ্ছি, যে ওয়াইন্ডিং সাপ্লাই এর সাথে কানেক্ট থাকে, এটার দেখো দুটো ওয়াইন্ডিং হয়ে গেল। মিউচুয়াল কি হলো? মিউচুয়াল ইন্ডাকশন। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন। প্রাইমারিতে ভোল্টেজ দিলে, তার জন্য এখানে ম্যাগনেট হলো। এই ম্যাগনেটিক ফ্লাক্স কে বাধ্য করলে এর মধ্যে দিয়ে যেতে। ট্রান্সফরমার সাধারণত কোর থাকে, সিলিকন স্টিল অথবা সফট আয়রন কোর থাকে। কিন্তু তার মানে এই নয় যে এয়ার কোর ট্রান্সফরমার হতে পারবে না। এয়ার কোর ট্রান্সফরমারও রয়েছে, হ্যাঁ, সেখানে লিকেজ বেশি। দেখো এইখান থেকে যে ফ্লাক্স গুলো দু একটু যে বললাম না, মোর দ্যান 95% ফ্লাক্স যায়, 100% তো যায় না। তা যে দু একটা ফ্লাক্স এখান দিয়ে পাস হয়, সেই ফ্লাক্সটাকে বলা হয় লিকেজ। লিক করে বেরিয়ে যাচ্ছে, লিকেজ ফ্লাক্স। যে ফ্লাক্সটা এখান দিয়ে যায় সেটাকে বলে লিঙ্কেজ ফ্লাক্স। লিঙ্ক করছে লিঙ্কেজ ফ্লাক্স। তাহলে এই যে E2 তৈরি হলো, দেখো E2টা কিসের, কতটা তৈরি হবে সেটা কিসের উপর নির্ভর করবে। আমি কি বললাম, একটা টার্ন দিলে 1 টার্ন তো ভোল্টেজটাও কম, 2 টার্ন ভোল্টেজ ডাবল, 3 টার্ন ভোল্টেজ ট্রিপল, 4 টার্ন ভোল্টেজ 4 গুণ। তার মানে উৎপাদিত ইএমএফ E2 is directly proportional to টার্ন, নাম্বার অফ টার্ন। n মানে এখানে কিন্তু আরপিএম নয়, কারণ এখানে কিন্তু কেউ ঘুরছে না। এখানে n মানে তোমরা আরপিএম পড়েছো ডিসি জেনারেটরে, ডিসি মোটরে, অল্টারনেটরে। না, এখানে কিন্তু n মানে নাম্বার অফ টার্ন। তার মানে এটা কোন সাইডে? এটা কিন্তু দিস সাইড। এই সাইডটাকে কি বললাম? সেকেন্ডারি সাইড। যে সাইডে আলাদা পাচ্ছি, মানে একে জাস্ট ব্যবহার করে পাচ্ছি, তাহলে এটা N2। তাহলে E2 is directly proportional to N2। তাহলে বুঝতে পারছি টার্ন যত বাড়াবো তত কিন্তু ইএমএফ বাড়বে। তাহলে এদিকেও তাই হবে। E1, এদিকে যে E1টা তৈরি হয়, E1 is directly proportional to N1। তাহলে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। তুমি কি ম্যাগনেটিজমে পড়েছিলে যে উৎপাদিত ইএমএফ ইকুয়ালস টু মাইনাস n d∅ বাই dt? হো এখানে আবার মাইনাস কেন? মাইনাসটা ছাড়ো, মাইনাসটা পরে বলছি।
আচ্ছা এন হচ্ছে সেই এন নাম্বার অফ টার্নস, যে কটা টার্ন দেবে সেই টার্ন যত বাড়বে উৎপাদিত ইএমএফ তত বাড়বে। এবার ডিফাই বাই ডিটিটা কি? আমি বললাম না ডিসি দিলে কি হতো, ডিসি দিলে কি হতো, ইএমএফ উৎপন্ন হতো, ফ্লাক্স লিঙ্কিং এর চেঞ্জ হতো না তো, নিজেই করতে পারছে না কি করাবে। এসি দিচ্ছি অল্টারনেট, আমি বললাম ফ্লাক্সের পরিবর্তন যত দ্রুত হবে, ফ্লাক্সের পরিবর্তন যত দ্রুত হবে তত বেশি ইএমএফ তৈরি হবে। প্রায় শেষ করে ফেলেছি ফার্স্ট ক্লাস, তো ইএমএফ তত বেশি হবে। তো এই ডিফাই বাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কিং, তার মানে ই ইকুয়ালস টু এন ডিফাই বাই ডিটি। এখানে যে মাইনাসটা থাকছে সেই মাইনাসটা অ্যাকচুয়ালি কি, মাইনাসটা হচ্ছে লেঞ্জেস ল, ডাইরেকশন, ডাইরেকশনকে বোঝাচ্ছে। তাহলে মাইনাস ডিফাই বাই ডিটি নাথিং এলস, এটা ই টু ইকুয়ালস টু মাইনাস এন টু ডিফাই বাই ডিটি। যদি ই টু বলি সেকেন্ডারি সাইডে, তাহলে এন টু ডিফাই বাই ডিটি। সিমিলারলি ই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এন ওয়ান ডিফাই বাই ডিটি। এই যে ডিফাই বাই ডিটি এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান। আরে বাবা, একই মিউচুয়াল ফ্লাক্স তো দুজনে লিংক করছে, এরও যে ফ্লাক্স একই এ যে ফ্লাক্স লিংক করছে এও তো সেই ফ্লাক্স লিংক, তাহলে এ যে পরিবর্তিত ফ্লাক্স লিংক করছে এও তো সেই পরিবর্তিত ফ্লাক্স লিংক করছে। ডিফাই বাই ডিটি দুজনের ক্ষেত্রেই সমান, তো ডিফাই বাই ডিটি কনস্ট্যান্ট, দুজনের ক্ষেত্রেই কনস্ট্যান্ট। তাহলে ই টু বাই ই ওয়ান এর রেশিওটা কি হবে? ই টু বাই ই ওয়ান এর রেশিও ইকুয়ালস টু এন টু বাই এন ওয়ান, এন টু বাই এন ওয়ান মাইনাস মাইনাস ক্যান্সেল, এন টু বাই এন ওয়ান। তার মানে কি দেখলাম, তার মানে কি বলতে পারি, নাম্বার অফ টার্নস যত বাড়বে তত উৎপাদিত ইএমএফ বাড়বে। তো এখানে একটা কথা বলি যে আমার যদি এন টু গ্রেটার দ্যান এন ওয়ান হয়, বোঝো এন টু গ্রেটার দ্যান এন ওয়ান হয়, তাহলে যে ভোল্টেজ তুমি দেবে এদিকে টার্ন যদি বেশি থাকে মাইন্ডেড, তাহলে সেইটার ভোল্টেজ কিন্তু এন টু গ্রেটার দ্যান এন ওয়ান হলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ মানে ভোল্টেজ বাড়বে, এদিকে বেশি ভোল্টেজ পাবে, স্টেপ আপ ট্রান্সফরমার, বোঝো স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি এন ওয়ান বেশি হয়, এদিকে টার্ন সংখ্যা বেশি হয়, এদিকে টার্ন সংখ্যা কম হয়, তাহলে এদিকে ভোল্টেজ কম পাবে, সেটাকে বলা এন ওয়ান গ্রেটার দ্যান এন টু। যদি এরকম হয় তাহলে সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এখনো এটা জাস্ট ওয়ার্কিং, তুমি ট্রান্সফরমার কি করে ভোল্টেজ জেনারেট হবে আর কেন ভোল্টেজ জেনারেট হবে একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে এর এক্সপ্লেনেশনটা ছিল। নেক্সট ক্লাসে আমরা একটা আইডিয়াল ট্রান্সফরমারের যাবতীয় ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টটা অত্যন্ত ভালোভাবে ক্লিয়ার করে রেখো, তাহলে পরবর্তী ক্লাস তোমার বুঝতে একদম সুবিধা হবে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের ক্লাসে। ততক্ষণ পড়াশোনা করো এবং খুব 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 ভালো থেকো।